ধন্যবাদ। আমি এই F7 সম্পর্কে দু একটা তথ্য দিই। জি, এটা আসলে একটা লাইসেন্স ভার্সন অফ MiG-21। সোভিয়েত ইউনিয়ন সেই 50s 60s তাদের এক সময়কার ফাইটার, সেটা চায়না লাইসেন্স করে নিজেরা এটা প্রডিউস করে। মানে সোভিয়েত ইউনিয়ন তাদেরকে সেই প্রযুক্তিটা ট্রান্সফার করেছে। যেটা হয় মানে আপনি যখন অরিজিনাল MiG-21ও ব্যবহার করেন, তার জায়গায় F7 ব্যবহার করলে সেটা হচ্ছে বেটার কিছু হওয়ার কথা না। চায়না যদিও বলে সে এগুলো সেকেন্ড জেনারেশন ফাইটার ছিল, পরে তারা বলে যে তারা বেশ কিছু আপগ্রেড করে এটাকে থার্ড জেনারেশন বানিয়েছে। আই ডোন্ট বিলিভ যে এটা থার্ড জেনারেশন ফাইটারও। এখন সমস্যা যেটা হচ্ছে, আমি দীর্ঘদিন এই বিমানটা নিয়ে কথা বলছি, এখানে এই প্রসঙ্গে একটু বলেও রাখি, আমি দুর্ঘটনা খুবই বিভৎস একটা ঘটনা ঘটলো, সরিয়ে রেখে যদি বলি, ধরুন বাংলাদেশের মানে আমাদের যে ডিফেন্সের যে ক্যাপাবিলিটি আছে F7, এটা হচ্ছে আমাদের ব্যাকবোন অফ আওয়ার এয়ারফোর্স। আমাদের এর বাইরে 8টা MiG-29 কিনেছিলাম আমরা, যেগুলো হচ্ছে অ্যাডভান্স 4th জেনারেশন, এবং ওগুলো বেশিরভাগই ঠিকঠাক মতো চলে না এবং এগুলোর প্রয়োজনীয় অস্ত্র নাকি আমরা পাই না। সো F7 হচ্ছে আমাদের ফাইটার, যেটা দিয়ে আমরা শত্রুর সাথে যুদ্ধ করব। এটা একেবারে আউটডেটেড। ইন্ডিয়াতে এখনও কিছু MiG-21 ইউজ করে এবং এটার নাম আছে ফ্লাইং কফিন, এবং মাঝে মাঝে ভারতের কখনো কোনো প্রাইম মিনিস্টার এটার মধ্যে চড়ে দেখাচ্ছেন যে এটা সেফ। সুতরাং এই হচ্ছে পরিস্থিতি। নাম্বার 2 হলো, আপনি জিজ্ঞেস করলেন যে এটা কেন। বাংলাদেশে দীর্ঘদিন থেকে, আজকে আলোচনা যথেষ্ট সুযোগ নেই, বাংলাদেশের কোনো একটা বাহিনীতে আমাদের মিলিটারি হার্ডওয়্যার যথেষ্ট শক্তিশালী নেই। এটার প্রধান কারণ, শেখ হাসিনার সময় তিনি চেষ্টা করেছেন আমাদের বাহিনীর যারা লোকজন আছেন তাদেরকে বেশ কিছু সুযোগ সুবিধা দেওয়ার জন্য, প্লট দেওয়া হোক, প্রজেক্ট দেওয়া হোক, গাড়ি দেওয়া হোক। ব্যয় হচ্ছে সেই জায়গায়। আমরা কিন্তু মূল যে কাজ সেনাবাহিনীর, বিমান বাহিনীর, নৌবাহিনীর, সেটা হচ্ছে, ইভেন উদাহরণ দিন, নৌবাহিনীর জন্য 2টো সাবমেরিন কেনা হয়েছে, এগুলো চায়নার অনেক আউটডেটেড, ওভারহোল করা মিং ক্লাস সাবমেরিন। এগুলো খুব মুহূর্তে টিকে থাকবে না, এগুলো এত বেশি ডিটেক্ট করা যায় যে এগুলো খুব সহজে ধ্বংস হয়ে যাবে। সো প্রতিটা জিনিস এরকম কেনা হয়েছে। ওই যে বললাম, মূল খরচটা হয়েছে অন্যটা জায়গায়। আরেকটা ফ্যাক্টর এখানে খুবই জড়িত, এটা শোনা যায় এবং আমি বিশ্বাস করি এটা, বাংলাদেশ কখনো খুব অ্যাডভান্স লেভেলের মিলিটারি হার্ডওয়্যার যদি প্রকিওর করতে চায়, কিনতে চায়, ভারতের খুব শক্ত বাধা ছিল। আমার এরকম একটা নিউজ একবার পত্রিকায় এসছে, আমাদের তো হেলিকপ্টার গানশিপ নেই, মানে মিলিটারি, আমাদের হেলিকপ্টারগুলো মিলিটারি কাজে ব্যবহার করা যাবে, কিন্তু গানশিপ হলো এক্সক্লুসিভলি ডিজাইন ফর ওয়ারফেয়ার। আমেরিকার খুব বিখ্যাত হেলিকপ্টার গানশিপ অ্যাপাচে চপার কেনার প্ল্যান হয়েছিল, বাংলাদেশে কেনার আলোচনাও করেছিল। এটা নাকি শেষ পর্যন্ত হয়নি ভারতের কারণে। এটা মিল পাবো আমরা, বাংলাদেশ যখন এই ভাঙাচোরা সাবমেরিনও কিনেছে, ভারতের মারাত্মক রকম প্রতিক্রিয়া ছিল। তো শেখ হাসিনার সময় আমাদের স্ট্র্যাটেজিক সভারেন্টি ছিল না, ভারতের কোনো রকম কোনো এন্ডোর্সমেন্টও ছিল না, প্লাস শেখ হাসিনা চাননি যে আমাদের এই বাহিনীগুলো শক্তিশালী হোক। তারা যাতে তাকে ক্ষমতাচ্যুত করার মতো কোনো পদক্ষেপ না নেয়, তাই তাদের নানান রকম সুবিধা, কথ্য ভাষায় বলি শান শওকত, ইনক্রিজ করার দিকে তার মনোযোগ ছিল। তো ডিফেন্স বাজেটের খুব সামান্য অংশই ওদিকে গেছে। যে এই ফাইটারটার কথা আসলো, মানে এটার অ্যাক্সেসরিজ আপনি আর কত পাবে, চাইনা নিজে প্রোডাকশন বন্ধ করে দিচ্ছে। সো আমরা কি দেখি নাই যে আমরা এটার উপরে বসে আছি, আমরা এত বছর ধরে এটার উপরে বসে থাকবো? শেখ হাসিনার পতন তো 24 সালে হয়েছে। এর মধ্যে কি কোনো রকম কোনো পদক্ষেপ ছিল যে আমরা কিছু বেটার ফাইটার কিনবো? না, কিছুই ছিল না। সুতরাং আজকে এই ধ্বংসের সাথে এদের প্রাণ যাওয়া, যেমন ধরুন একজন পাইলট, একটা পাইলটকে আমরা অনেকে ধারণা করতে পারি না, একটা ফাইটার প্লেনের প্রতি ফ্লাইং আওয়ারের খরচ কত আমরা অনেকে কিন্তু জানি না। এটা অনেক আউটডেটেড। একটা মানে মোটামুটি 4th জেনারেশন ফাইটার 1 ঘন্টা চলতে 30-40 লাখ টাকা 1 ঘন্টা ওড়ার জন্য খরচ হয়, এবং তার পেছনে আমরা কত ইনভেস্ট করেছি আমরা সেই কথা বলছি। এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের এত মানুষ, আরেকটা জিনিস একটু যোগ করে রাখি, এটা আমাদের দুর্ভাগ্যটা এতটাই বেশি, এই প্লেনটা যদি ল্যান্ডিংয়ের সময় ফেরত এসে যদি ক্র্যাশ করতো, মৃত্যু অনেক কম হতে পারতো। কারণ একটা প্লেন যখন টেক অফ করে তার ফুল ফিউল থাকে, হ্যাঁ, তার মানে জ্বালানির ট্যাঙ্কগুলো সব পুরোপুরি পূর্ণ থাকে, ফলে মুহূর্তেই হলো, এবং এটাই এত বেশি ডেভাস্টেশন ঘটানো। আমরা জানি যে ডাক্তার সামন্ত লালের কথা, যিনি পোড়ারোগীর চিকিৎসার জন্য সর্বজন স্বীকৃত একজন চিকিৎসক, কেবল আওয়ামী সক্ষতার কারণে এই চিকিৎসককে কি দূরে রাখা আমরা মানে রাখবো? আপনি কি মনে করছেন? আচ্ছা, ডক্টর সামন্ত লাল তো মারা যেতে পারতেন, হতে পারতো, উনি ওনার যথেষ্ট বয়স হয়েছে। একটা জিনিস একটু বলি, আমি নিজে ঢাকা মেডিকেল কলেজের ছাত্র, উনি আমার সরাসরি টিচার, মানে রোগী অন্তপ্রাণ মানুষ, কোনো সন্দেহ নেই। বাংলাদেশের বার্ন এই যে সেক্টরটাকে ডেভেলপ করার সাথে ওনার একক কৃতিত্ব, ডিএমসিতে যে বার্ন ইউনিট হলো, পরবর্তীতে বার্ন ইনস্টিটিউট হলো আলাদা, সব ওনার কৃতিত্বের ব্যাপার। অসাধারণ টিচার, কোনো সন্দেহ নেই। এখন আমি ব্যক্তিগতভাবে মনে করি, যেহেতু আমি সেক্টরের মানুষ, আমার বন্ধুবান্ধবরাও এই ব্রাউনের প্লাস্টিক সার্জারিতে আছে, বাংলাদেশে তার মানের অনেক ডাক্তার এখন আছে।
সমস্যাটা এই মুহূর্তে মোটেও চিকিৎসকের না। আর আমি পাল্টা বলবো, ডক্টর সামন্তলাল সেন যদি যথেষ্ট ক্যাপেবল ডাক্তার তৈরি করে এত বছরে যেতে না পারেন, তাহলে তো উনি একজন ব্যর্থ মানুষ, তাই না? উনি কি করেছেন তাহলে এতদিন ধরে? উনি আসলে পেরেছেন, আমি সত্যিকার অর্থে বলছি, উনি পেরেছেন। আওয়ামী লীগের সাথে উনি কি করেছেন আমি আলোচনায় ঢুকছি না। আমার খুবই ব্যক্তিগতভাবে খারাপ লেগেছে, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় একজন শিক্ষক আওয়ামী লীগের এই গার্বেজের পার্ট হয়েছেন, সেটা আমি সরিয়ে রেখে বলছি। কিন্তু আমাদের সংকটটা যেটা রাকিব বলছেন, এটা আসলে কিছু করারও নেই। আপনি তো কতজন পেশেন্ট আপনি গ্রোসলি ম্যানেজ করেন, সেটা তো একটা হিসেব নিকেশ থাকে, এবং ওই লেভেলের সাপোর্ট দেওয়ার জন্য আপনার এক ধরনের প্রস্তুতি থাকে। ফলে উদ্যোগ নিতে পারি এই সাপোর্টটার জন্য। এখন খুব সমস্যা কোন জায়গায়, যেমন ক্রিটিক্যালি ইল যারা, তাদের তো আইসিইউ সাপোর্ট লাগবে। মানে ডক্টর সামন্ত বা আরো পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার আসলে লাভ নেই, কারণ আইসিইউর কাজ আইসিইউতেই হতে হবে। সো এই সংকটগুলো আসলে এখন তৈরি হয়েছে। বাংলাদেশে তো ট্রেডিশনালি এগুলোর প্রবলেম আছে। কিন্তু কোভিড এর পর কিন্তু আমরা আইসিইউর ব্যাপারটায় অনেক সচেতন হয়েছিলাম, ওগুলো এখন আবার একটা সংকট মুহূর্তে আমরা কেন এই স্বল্পতা দেখতে পাচ্ছি? এখন ওই একই কথা, যেমন ধরুন ডিএমসি ওখানে বা বার্ন ইনস্টিটিউট, সে তার সাধারণ হিসাব সে রাখে। এখন আমরা তো আবার সে পুরনো কথা, আমরা তো আসলে সঠিক জায়গাগুলো সরকারের মনোযোগ দেই নাই। শেখ হাসিনা সরকারের সময় যদি বলে ব্রিজ টিজ বানানোর যতটুকু চেষ্টা করেছেন, আমরা প্রায়ই আলোচনা করেছি না যে হেলথে আমাদের বাজেট বরাদ্দ জিডিপির 1%-এরও বেশ নিচে, এখন এটা 0.8-এরও নিচে। কোভিডের সময় কিন্তু আমরা সবচেয়ে বেশি ক্রাইসিসে পড়েছিলাম আইসিইউ নিয়ে। এক্স্যাক্টলি। তাহলে আমরা এই জায়গাটায় এত কিছু করার পর এখনো কেন আমরা এই জায়গাটা থেকে উতরাতে পারলাম না? এই মাত্র আইসিইউ সব ক্ষেত্রে আসলে সব জায়গায়, মানে গভর্নমেন্টের সব জায়গায় অ্যাডিকুয়েট নাম্বার তারপরও হয় নাই, প্রাইভেট অনেক জায়গায় হয়েছে। এখন এই রোগীদেরকে তো মূলত আসলে সরকারি জায়গাগুলোতে নেওয়া হয়েছে। আমি আবারও বলছি, একটা আইসিইউ মানে প্রত্যেকটা হসপিটাল তার একটা প্ল্যান করে, ব্যাপারটা এরকম। ধরুন বার্ন ইনস্টিটিউট যেটা, সে প্ল্যান করে তার কি পরিমাণ রোগী আসে, কি পরিমাণ সে রাখতে পারবে। আমাদের অ্যাডিকুয়েট আসলে তারপরও থাকে না। আর যখন এরকম একটা মারাত্মক চাপ তৈরি হয়, এটা উইথস্ট্যান্ড করা ইজ রিয়েলি ভেরি টাফ। এটা আসলে তেমন কিছু করে না। আবারও সেই পুরোটা প্রশ্ন ফেরত আসছে যে আমরা জনগণের কল্যাণ করতে চেয়েছি কিনা, আমরা হেলথে এই বাজেটগুলো বাড়াই নাই কেন। আপনি প্রাইভেটগুলোতে যেতে হবে, প্রাইভেট আইসিইউতে গেলে দিনে সেবার উপরে ডিপেন্ড করে, মানের উপরে ডিপেন্ড করে, 40,000 থেকে 1,70,000 1 লাখ টাকা আপনাকে প্রতিদিন পে করতে হয়। সো হতে পারে যে এই কারণে সরকার এগুলো ডেভেলপ করে। সো এর মধ্যে পুরো সিস্টেমটা নিয়েই আসলে প্রবলেম আছে। আর একটা জিনিস একটু যোগ করে রাখা ভালো, একটু বলেই রাখি, আমরা বাংলাদেশে যখনই এই ধরনের ঘটনা ঘটে, মানুষের জন্য আসলে সার্ভিসগুলো ঠিকমতো দেওয়া যায় না, মানুষকে উদ্ধার ঠিকমতো করা যায় না। আমাদের এই জায়গাগুলোতে আসলে খুব সিরিয়াসলি সতর্ক হওয়া দরকার আছে। এইসব ক্ষেত্রেও কখনো কখনো আমার মনে হয় ডিলে। এই সব কিছু লঙ্ঘনের কারণেই হয়তোবা জাতিসংঘ মিশনের চালুর কথা আসছে। ডক্টর জাহিদ, আমি আপনার কাছে একটু ফিরতে চাই। আমরা জানি যে জাতিসংঘের ঢাকায় মানবাধিকার বিষয়ক হাই কমিশনের একটি মিশন চালু হতে যাচ্ছে। এই সংক্রান্ত একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে, 3 বছরের যে সমঝোতা স্মারক সেটা স্বাক্ষর হয়েছে। কিন্তু আমরা জানি এই ধরনের মিশন সাধারণত কোনো যুদ্ধ পরিস্থিতি বা ব্যক্তিগত সংঘাতের কারণে, মানে জাতিগত যে সংঘাত জর্জরিত যে দেশগুলো, সেই দেশেই এই ধরনের মিশন আমরা দেখেছি। আমরা যদি একটু দেখি যে যে দেশগুলোতে অলরেডি এই মিশন আছে, বাংলাদেশে কি এই মিশনের প্রয়োজন? মানে আমি সরকারের দিক থেকে যে স্টেটমেন্ট আমি প্রধান উপদেষ্টা তার ফেসবুক পেজে দিয়েছেন, বা জাতিসংঘের যদি হিউম্যান রাইটস কমিশনের যে ওয়েবসাইট, সেখানে যেটা বলা আছে শুনতে ইজ নট দ্যাট ব্যাড। যে আপনি এখানে মানবাধিকারের ব্যাপারে ওভারসি করবেন, আপনি এখানে যারা মানবাধিকারের ডিফেন্ডার হিসেবে কাজ করে তাদেরকে ট্রেনিং দেবেন, এক্সট্রা মনোযোগ রাখবেন, এভরিথিং ইজ অল রাইট। তাহলে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ সরকার আমাদের দেশের মানবাধিকার সংস্থা যারা মানবাধিকার নিয়ে কাজ করে তাদেরকে কি রিলাই করছে না? আমি তো বরং মনে করি শেখ হাসিনার সময় আমাদের মানবাধিকার সংস্থাগুলো খারাপ কাজ করেনি। শেখ হাসিনার সময়ের কথা বলছি। অধিকার হয়তো একটা সময় তীব্র চাপের মুখে গেছেন, অধিকারের সর্বোচ্চ 2 ব্যক্তি জেলেও গেছেন এসব কাজের জন্য। আইন সালিশ কেন্দ্র নট ব্যাড। মানে আমি মোটা দাগে শেখ হাসিনার সময়কার মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর ব্যাপারে তাদের ডকুমেন্টেশন খারাপ ছিল না। তাহলে কেন তাদের এটার জন্য প্রয়োজন? এখন প্রশ্নটা আরও জরুরি, কারণ হচ্ছে এই অফিস না থাকলেও তো আপনি আসলে কোনো দেশের মানবাধিকার পরিস্থিতি আপনি খেয়াল করতে পারেন, ইভ্যালুয়েট করতে পারেন, রিপোর্ট দিতে পারেন। বাংলাদেশকে নিয়ে এই হাই কমিশন আগেও তো প্রচুর কথা বলেছে। ফালকাত তুর্ককে আমরা চিনি, তার আগে তিনি রিপিটেডলি বাংলাদেশ নিয়ে কথা বলেছে। জাতিসংঘে গুম কমিশনে গুমের জন্য বাংলাদেশ গুমের যে রেজলিউশন সেটা সাইন না করার পরও বাংলাদেশের গুমের ব্যাপারে তথ্য চেয়েছে। তখনকার আইনমন্ত্রী জনাব আনিসুল হককে জেনেভায় গিয়ে রিপিটেডলি শুনানিতে অংশগ্রহণ করতে হয়েছে। তো সব কাজই করা যায়
যদি স্থানীয় অফিস না থাকে, 16টা দেশ যেগুলো আছে আপনি রাইটলি বলছেন খুবই সংঘাতপ্রবণ এবং খুবই কনফ্লিক্টিং, 18টা দেশে সম্ভবত 18টার মধ্যে বাকি দুটো হচ্ছে আসলে ওভারসি করে সোল থেকে, সাউথ কোরিয়া থেকে। কারণ নর্থ কোরিয়া আছে, নর্থ কোরিয়াতে তো নিশ্চয়ই জাতিসংঘের অফিস হতে পারে না। আচ্ছা, তো যেটা বলছিলাম, এখন এটা কেন, এই প্রশ্নটা আমরা আসলে এই জন্য করছি এবং আমাদের সরকারের কাছ থেকে আসলে ভালো কোনো জবাব পাই না। আমার একটা নিজস্ব ধারণা আছে, সেটা হচ্ছে এটা কিন্তু 3 বছরের জন্য বলা হলো, 2 বছরের মাথায় গিয়ে দুই পক্ষ যদি রাজি থাকে এটা আরো করা যাবে। তার মানে আমি যেটা ধারণা করি, তার মানে এখন বলে ফেলা ভালো, সরকার কি মনে করছে পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবে সে মানবাধিকার সংরক্ষণে বা রক্ষায় যথেষ্ট অ্যাক্টিভ হবে না, যে তার সামনে জাতিসংঘের একটা জুজুর ভয় ঝুলিয়ে দিতে হবে? আমি এছাড়া আসলে আর কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছি। আমরা যদি প্রেস সচিবের এই ইয়েটি দেখি, সেখানে কিন্তু উনি স্পষ্ট করে বলেছেন যে OHCHR এর মিশনটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ এবং মোকাবেলার মধ্যে কেন্দ্রীভূত থাকবে, বিশেষ করে আগের সরকারের দ্বারা সংঘটিত অপরাধের ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিতের জন্য। এই মিশনের কাজ হবে বাংলাদেশের প্রতিষ্ঠিত আইন, সামাজিক ও সাংস্কৃতিক কাঠামোর বাইরে কোনো সামাজিক এজেন্ডা প্রচার না করে শুধু মানবাধিকার রক্ষা ও সুরক্ষায় সহায়তা দেওয়া। আমি এই একটু যোগ করি, মানে এটার বিরুদ্ধে একটা ক্যাম্পেইন বিশেষ করে বাংলাদেশের ইসলামিস্টদের পক্ষ থেকে আছে, যে জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনের কোনো অফিস যখন আসে, তারা জাতিসংঘের হিউম্যান রাইটসের কিছু ইস্যু আছে বিশেষ করে জেন্ডার রিলেটেড, এগুলো নাকি তারা করবে। আমি আবার এটাকে লজিক্যাল মনে করি না। হ্যাঁ, আমরা সেটাও দেখতে পাচ্ছি। আমি ডক্টর রাকিবকে জিজ্ঞেস করতে চাই যে হেফাজতে ইসলাম কিন্তু এর মধ্যে বলেছে যে এই মিশনকে দেশের জন্য তারা অপমানকর মনে করছেন এবং এই চুক্তি যদি বাতিল করা না হয় তারা কর্মসূচি দেওয়ার কথাও বলেছেন। তো এছাড়া বিভিন্ন মহল থেকেও আমরা দেখেছি এটা প্রতিবাদ হয়েছে। আপনার কি মনে হয় এই প্রতিবাদ যুক্তিযুক্ত? ওই জাহিদ ভাই যেটা বলতেছিল যে আসলে এখানে হিউম্যান রাইটস মানে জেন্ডার যে ভায়োলেশনটা বা নারী কেন্দ্রিক যে ঘটনাগুলো ঘটতে পারে সেটা নিয়ে ইসলামিক দলগুলা খুব আশঙ্কা বোধ করছে। আপনি দেখুন ওই নারীদের পর্দা, তারপরে হচ্ছে কি টিজিং বা অন্যান্য যে সামগ্রিক ইস্যুগুলা, নারী শুধু নারী না, মানে এখানে জেন্ডার নিয়ে তো এখন একটা স্পেকট্রামের কথা আছে, নারী পুরুষের বাইরেও জেন্ডার আছে, এই আলাপগুলো আছে, এটাকেও তারা ইন্ডিকেট করছেন যে জাতিসংঘ এগুলো প্রমোট করবে কিনা। রাইট, হ্যাঁ। তো আমি আপনার প্রসঙ্গে যাওয়ার আগে আমি আরেকটা কথা একটু যোগ করি, সেটা হচ্ছে ধরুন এটা ভালো খারাপ পজিটিভ নেগেটিভ আমি সে ডিফারেন্ট ইস্যুতে আমি যাচ্ছি না। কথা হচ্ছে কি ধরুন এই ইন্টারিম গভর্নমেন্ট একটা নির্দলীয় সরকার, তাই না? এখন হচ্ছে ধরুন তারা একটা স্টেক হোল্ডার, কিন্তু এখানে আরও অন্যান্য অনেক স্টেক হোল্ডার আছে। আপনি হঠাৎ করে কি আলোচনা হলো 18 তারিখে আপনি বলে দিলেন যে আমাদের মধ্যে এই চুক্তি হচ্ছে 3 বছরের, আপনি পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কোনো ডিসকাশন করলেন না, কোনো ডায়লগ করলেন না, হঠাৎ করে আপনি একটা ঘোষণা দিয়ে দিলেন। তো আমার কাছে মনে হচ্ছে যে ওইটা আমার কাছে খুব বেশি যুক্তিযুক্ত। আমরা দেখতে পেলাম যে আমরা গোপালগঞ্জের ঘটনাটা নিয়ে সবাই খুব উদ্গ্রীব ছিলাম। এক নম্বর ইস্যু। আমি ঠিক পরদিন সকালেই আমরা এই ধরনের একটি পেলাম যে চুক্তি স্বাক্ষরিত। রাইট, এক নম্বর ইস্যু। 2 নম্বর 3 নম্বর ইস্যু আমি আর দুটো কিছু যোগ করতে চাই, সেটা হচ্ছে ধরুন এটা দিয়ে হচ্ছে কি ধরুন আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা যদি বাস্তবায়িত হয় তাহলে হচ্ছে কি ধরুন আওয়ামী লীগের পুনর্বাসনের একটা রাস্তা তৈরি হবে। কারণ হচ্ছে কি দেখুন আওয়ামী লীগ কিন্তু মানে গোপালগঞ্জের ঘটনাটা আপনি দেখলেন, তাই না? পরবর্তী সময় আওয়ামী লীগ কিন্তু এখনও কিন্তু মাঠে নামার চেষ্টা করতেছে বিভিন্ন জায়গা থেকে, সোশ্যাল মিডিয়া বলেন, মাঠে পর্যায়ে বলেন, এবং তারা নামার চেষ্টা করবে। তো আপনি যখন এটা করবেন তখন হচ্ছে কি তখন তাদেরকে ঠেকানোর জন্য তো আপনি কিছু না কিছু তো একটা সাংঘর্ষিক পর্যায়ে যাবে। তখন সেই সাংঘর্ষিক পর্যায়ে গেলে তো তখন সেটা তো আবার এই ওদের রুলস রেগুলেশন ব্রেক করলে তখন এটার তত্ত্বাবধানে বা মনিটরিংয়ের আওতায় দিয়ে চলে আসতেছে। তো আলটিমেটলি আমার কাছে মনে হচ্ছে যে এটা করে তো আসলে ধরুন আপনি আওয়ামী লীগকে ফেভার করলেন, একটা ইস্যু। আর 2 নম্বর ইস্যু হচ্ছে আমি আরেকটা জিনিস যোগ করতে চাই, সেটা হচ্ছে আপনি দেখুন জাহিদ যে সংস্থাটির কথা বললো যে অধিকার কিন্তু দীর্ঘদিন থেকে বলে আসতেছিল যে তারা জাতিসংঘের তত্ত্বাবধানে একটা ইলেকশন চায়, বিশেষ করে হাসিনার আমলে। তো এখন তো যেহেতু হাসিনা নাই, সেই পিরিয়ডের টাইমটাও ফ্রেমটাও এখন নাই। তো এখন আগামীতে ইলেকশনটি কীরকম হবে আমরা কিন্তু কেউ জানি না, তাই না? ইলেকশনটা হওয়ার পরে বোঝা যাবে। তো ধরুন ইলেকশনটি হওয়ার পরে যদি এরকম কোনো দাবি করে কেউ করে বসে যে ইলেকশনটি হচ্ছে কি আপনার মানে খুব সুষ্ঠু হয় নাই, ফেয়ার হয় নাই, ক্রেডিবল হয় নাই, পার্টিসিপেটরি হয় নাই, তখন আমরা আবার যদি এরকম কোনো দাবি করে বসে যে আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে আরেকটি ইলেকশন চাই, তখন তো এই দাবিটি জোরালো হতে পারে, যেহেতু যদি তখন এই সংস্থাটি এখানে অফিস করে ফেলে বা কার্যক্রম তাদের অ্যাক্টিভিটিটা শুরু হয়ে যায়। তো আমি মনে করি যে এটা আসলে খুব মানে ভালোর দিকে যাবে, সেটা আমার কাছ থেকে অন্তত মনে হয় না আর কি। এবং আপনি যে উদাহরণটা আনলেন যে 16টি দেশ সেটি রয়েছে এবং প্রত্যেকটি দেশে আপনি কিন্তু যুদ্ধ বন্ধ হয় না, বরং সংঘর্ষ আরো বেড়েছে, যুদ্ধ পরিস্থিতি এবং পরিস্থিতি আরো গোলাটে হয়েছে। সুতরাং এটা আমি খুব বেশি পজিটিভ মনে করি। এক নম্বর, প্রথমে তো আমি বলে ফেললাম যে আপনি প্রত্যেকটি স্টেক হোল্ডারের সাথে আলোচনা কেন করেন? আমাদের এখানে রাজনৈতিক দলগুলো আছে, সিভিল সোসাইটি আছে, বা অন্যান্য যে মানবাধিকার সংস্থার যে স্টেক হোল্ডার, যাইব যেটা বললেন যে তালিকে আপনি মানবাধিকার সংস্থাগুলোর দেশে যে রিপোর্টগুলো আছে তারা তো ভালো ভালো রিপোর্ট দিচ্ছিল, তাদের প্রতি আপনি রিলাই করতে পারতেছেন না, তো তারাও তো তখন এখানে ইনভ্যালিড হয়ে যায় আসলে। এখানে কিন্তু অনেক যদি কিন্তু প্রশ্ন চলে আসতেছে এবং এটা নিয়ে কিন্তু অলরেডি আপনি দেখেন আমার যে কথার প্রসঙ্গে সে কিন্তু আওয়ামী লীগ কিন্তু একেবারে চুপ,
আওয়ামী লীগ কিন্তু একেবারে কোনো কথা বলেনি এটা নিয়ে। ইসলামিক দলগুলো এবং এনসিপি এটার প্রতিবাদ জানিয়েছে অফিসিয়ালি। সার্জিস আলম, আক্তার হোসেনকে আমি দেখলাম যে ফেসবুকে ওরা স্ট্যাটাস দিয়েছে। বিএনপির পক্ষ থেকে কিছু বলা হয়নি, কিন্তু আমার ধারণা যে এটা ধরেন মানে এই ইস্যুকে কেন্দ্র করে তার হয়তো আবার মাঠে নামার চেষ্টা করবে ইসলামিক দলগুলো। আমি রাকিবের সাথে দু একটা জায়গায় একটু ডিফার করি, সেটা হচ্ছে ইউএন অফিস আওয়ামী লীগকে ফেভার করতে পারে। আমি ধরুন আওয়ামী লীগকে তার মাথা চাড়া দেওয়ার সময় যদি আমরা হিউম্যান রাইটস ভায়োলেট করি, আমি নিজে সেটা নিয়ে শোরগোল করব। এখন জাতিসংঘ নিশ্চিতভাবে অন্যায় কিছু দিয়ে বলবে না যে আওয়ামী লীগের ওপরে হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে। আমাদের এই ব্যাপারে স্পষ্ট থাকা দরকার আছে। আওয়ামী লীগের বিচার চেয়েছি আমরা আওয়ামী লীগের ন্যায় বিচার করতে চাই। শেখ হাসিনা সহ সব আওয়ামী লীগের যে দায়ী আছে, দোষী আছে, তার বিচার হবে। যখনই আওয়ামী লীগের উপরে হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে 5 আগস্টের পরবর্তী যে কোনো সময়, কোর্টে পেটানো হয়েছে, এমনি পেটানো হয়েছে, ধরে নানান কিছু হয়েছে, সেগুলো প্রত্যেকটা আমি কিন্তু প্রতিবাদ করেছি। সুতরাং আওয়ামী লীগকে আমি কোনোভাবেই ইল্লিগাল কোনো ওয়েতে ডিল করার আমিও বিরোধী। সুতরাং বাংলাদেশের হিউম্যান রাইটসের প্রতিষ্ঠানগুলো তো বটেই, আমাদের নাগরিকদেরও উচিত হবে সেটা নিয়ে ফাইট করা। আর জাতিসংঘের নির্বাচন নিয়ে প্রশ্ন কেউ তুলতে পারে, সেটা অফিস খুব রিলেটেড হবে না কেন? জাতিসংঘের অধীনে যখন নির্বাচনের আলাপ হচ্ছিল তখন আমি এটা নিয়ে দীর্ঘ আলোচনা করেছিলাম। সেটা হলো জাতিসংঘের অধীনে নির্বাচন হওয়ার জন্য খুবই সিরিয়াস কতগুলো ক্রাইটেরিয়া লাগে এবং রীতিমতো শেষ পর্যন্ত ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলেতে এটা পাস হতে হবে। এটা কি আমরা আমেরিকা বিরোধিতা না তো এটার মানে? কোনটা? এই যে আমরা এই জিনিসগুলো চাচ্ছি না যে জাতিসংঘ এই জায়গাটাতে আমাদের হস্তক্ষেপ। আমার কাছে মানে ইসলামিস্টরা যেটা বলছেন, আমার কাছে এইটা জুজুর ভয় বলে মনে হয়। জি জি। কিন্তু এই প্রশ্নটা তো আসলে জবাব আমরা পাই না। কিন্তু আমাদের এই প্রশ্ন আসবে সাউথ এশিয়া কোথাও একটা দেশেও নেই কেন? জি। এত দেশ এখন নেই। আমাদের 5 আগস্টের পর থেকে কিন্তু আমরা দেখছি যে আমাদের মধ্যে একটা আমেরিকা ভীতি তৈরি হচ্ছে। যেমন কারণ আমরা অনেকে মনে করা হচ্ছে যে আওয়ামী লীগ পতনে হয়তো বা আমেরিকার হাত আছে, আর এই কারণেই আমরা কি এর বিরোধিতা করছি? আমার মনে হয় না আমেরিকা অনেক কিছু এটা সেটা করে ফেলবে, এরকম না। জাতিসংঘের কিন্তু আসলে কতগুলো জায়গায় জাতিসংঘের হিউম্যান রাইটস যে হাই কমিশন আছে তাদের কতগুলো ইস্যু আছে যেটা আমার সাথে মেলে না। একটা উদাহরণ দেয়, যেমন তারা ক্যাপিটাল পানিশমেন্টের বিরুদ্ধে। জি। সোজা সাপটা কথা, ওদের ঘোষিত অবস্থান। আমাদের শেখ হাসিনার বিচারের ক্ষেত্রে তারা তাদের রিপোর্টে লিখেছে আমরা যদি এটা থেকে দূরে সরে আসি এবং আমরা যদি তাকে অনুপস্থিতিতে বিচার বন্ধ করি, তাদের সব ডকুমেন্ট আমাদেরকে দিবে। সো ওদের কতগুলো ঘোষিত অবস্থান আছে। জেন্ডারের ব্যাপারে আবারও বলছি, মূল প্রবলেম কিন্তু এই জায়গায়। জাতিসংঘটাই নাকি আমাদের বাংলাদেশের কোনো জায়গা তারা দখল করে নিচ্ছে? যেমন আমাদের মধ্যে কিন্তু একটা গুজব ছড়ানো আছে। এটা কি শুধু গুজব যে সেন্ট মার্টিন থেকে শুরু করে গভীর সমুদ্র বন্দরে ঘাঁটি সবকিছু আমেরিকা দখল করে নিচ্ছে? এগুলো গুজব তো বটেই। মানে সেন্ট মার্টিন যে কোনোভাবেই ঘাঁটি তৈরির উপযুক্ত না, এটা নিয়ে যথেষ্ট ডেটা, যথেষ্ট ইনফরমেশন আছে। এগুলো গুজব ছড়ানো হচ্ছে। কিন্তু আমি আবারও বলছি, ইসলামিস্টরা কিন্তু মূলত ধর্মীয়, যেমন নারীর সম অধিকার, জেন্ডারের বাইরেও এগুলো জাতিসংঘ কিন্তু খুব স্ট্রংলি, জাতিসংঘের একটা সিডো সনদ আছে নারী বিষয়ক, যেখানে নারীদের সম্পত্তিতে সমান অধিকারের কথা আছে। বাংলাদেশ সরকার ওইটা র্যাটিফাই করেছে, ওই ধারাটা করেনি। তো তারা ধারণা করছে যে এগুলো নিয়ে তারা এখানে অ্যাডভোকেসি শুরু করবে, চাপ প্রয়োগ শুরু করবে, তারা ধারণা করছে, তাই অফিস হওয়ার আগেই সম্ভবত তারা বাধা দিচ্ছে। তারপর আমি আবার একটু আসতে চাই, কারণ আমি এটা অনেকের মধ্যেই শুনতে পেয়েছি যে সেন্ট মার্টিন দখল করা হচ্ছে, সেখানে ঘাঁটি করা হচ্ছে। না, তার চাইতে বরং এটা এখন আলোচিত বেশি মিয়ানমারে যে করিডোরের আলাপ। এই জায়গাটা আমাকে একটু প্লিজ মানে বলবেন আপনার। এখন ধরুন করিডোর, আমি বলি ধরুন করিডোর দেওয়ার সিদ্ধান্ত যদি সরকার নেয়, তখন তো হিউম্যান রাইটস হাই কমিশনের অফিস ছিল না। বহু জায়গায় হিউম্যান রাইটসের করিডোর জাতিসংঘের অধীনে হয়েছে যেখানে অফিস নাই। সুতরাং ওই করিডোর দেওয়ার জন্য অফিস লাগবে না। এগুলো কিন্তু জনগণের মধ্যে না বুঝে এক ধরনের ভীতি তৈরি করার চেষ্টা, ওটা দরকার নাই। এটা যদি এখানে নাও হয়, সরকার যদি করিডোর দিতে চায়, জাতিসংঘের UNHCR বাংলাদেশে কাজ করছে না, করছে তো সে কাজ করবে, কাজ তো করবে UNHCR এখানে। সো এটা তো আমাদের এখানে ট্রেডিশনালি কাজ করছে, আমাদের ওই ক্যাম্পগুলোতে কাজ করছে, তারা সেখানে এই কাজগুলো করবে। এটা করলে সেটা হবেই, সে আবার না করলে সেটা হবে না, এগুলো ভুল ধারণা একেবারেই। ডক্টর জাহিদ, আপনার কাছেই জানতে চাই যে আপনি যেটা বললেন যেটা একেবারেই গুজব, যে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর থেকে তুলে দেয়া থেকে শুরু করে সেন্ট মার্টিনে পর্যন্ত মানুষের যাতায়াতের সীমাবদ্ধতা দেখা যাচ্ছে, যার কারণে কিন্তু জনমনে এই সংকটটা তৈরি হয়েছে, যে শঙ্কার জায়গাটা তৈরি হয়েছে যে সরকার যুক্তরাষ্ট্রের সাথে যে সখ্যতাটা, সেটা আসলে কি মানে স্বার্থের ঊর্ধ্বে গিয়ে হচ্ছে? আচ্ছা, বন্দরের কথাটা একটু বলি। ডিপি ওয়ার্ল্ডকে বন্দর দেওয়ার কথা হয়েছে, আমরা সমালোচনা এটা করি যে সরকার এত আগ্রহী কেন, সবার সাথে কথা বলছেন কেন। রাকিব যেটা বললেন যে খুবই ইম্পর্টেন্ট, যে কমিশনের রিপোর্ট
এই কমিশনের অফিস বা করিডোর হোয়াট এভার ইট ইজ, সব রাজনৈতিক দলের সাথে তো কথা বলা দরকার, তাড়াহুড়ো কেন করছে? কিন্তু ডিপি ওয়ার্ল্ড তো পৃথিবীর অসংখ্য পোর্ট অপারেট করে, আমাদের এই সাউথ এশিয়াতে, ইন্ডিয়া পাকিস্তানেও তাদের পোর্ট অপারেট করা আছে, তাই না? তো যদি সেটা করে থাকে, সেখানে কি তাদের সব সার্বভৌমত্ব চলে গেছে? উত্তর হচ্ছে না। মিয়ানমার করিডোর দেয়া নিয়ে বা রোহিঙ্গাদেরকে ট্রেনিং দিয়ে যুদ্ধে পাঠানো, এগুলোর মধ্যে আমাদের সিকিউরিটি রিস্ক আছে। হ্যাঁ, এটা আমেরিকার সাথে কোনো ধরনের আন্ডারস্ট্যান্ডিং বা ডিল হতেও পারে। সেন্ট মার্টিনে আসলে কোনোভাবেই একটা ঘাঁটি হতে পারে না, এটার এই উপায়ই নাই। মানে এখন আলোচনার সুযোগ নেই। এটার আশপাশে যে ডেপথ আছে, জি জি, কোনোভাবে এখানে আমেরিকা ধরুন ওদের নৌঘাটিতে এয়ারক্রাফট ক্যারিয়ার আসে, একটা এয়ারক্রাফট ক্যারিয়ারের যে পরিমাণ ডেপথ প্রয়োজন, ওটার আশপাশে ভূমির যে প্রশস্ততা না, ওটার ওজন নেওয়ার ক্যাপাবিলিটি, ওটার ডেপথ লাগবে। তো ওর তো যখন একটা নেভাল এখানে একটা বেস করবে, ওর মানে জাহাজগুলো আসবে, ভারী ভারী জাহাজ, ওদের পৃথিবীতে সবচেয়ে বড় জাহাজগুলো তো হচ্ছে ওদের এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো, তাদের অনেক গভীর পানি প্রয়োজন হয়। সো এটা আসলে একেবারেই অপ্রয়োজনীয় কথা। কারণ হ্যাঁ, এই সংকটটা হয়তো হয়েছে যে কিছুদিন এটা বন্ধ রাখা হয়েছে, আবার খোলা। যদি কথার কথা আমেরিকার বেস যদি হয়, আমেরিকা যদি বেসের কাজ শুরু করে, মানে তথ্য কি আমরা পাবো না? ওখানে যাওয়া বন্ধ করলেই কি এটা বন্ধ হয়ে যাবে? যে কক্সবাজারে তারা আমেরিকার সৈন্যদেরকেও দেখতে পাচ্ছেন হাঁটাচলা করতে। আমি ঠিক হাঁটাচলা করতে এরকম তথ্য দেখি নাই, কিন্তু আমেরিকান সৈন্যরা বাংলাদেশে আসে তো। তাদের যুদ্ধ জাহাজ শুধু আমেরিকা না, রাশিয়ার যুদ্ধ জাহাজ কিছুদিন আগে এসেছিল শেখ হাসিনার সময়ে, বিভিন্ন শুভেচ্ছা সফরে আসে, এই সরকার সমস্যা, তো এগুলো আসে, তাদেরকে তারা দেখতেই পারেন, সেটাই সমস্যার কিছু নাই। কিন্তু আপনি যেটা বলছেন, ইয়াস ইট ইজ ট্রু যে আমাদের এই ধরনের অভিযোগ আছে। আর এখানে একটু যোগ করে রাখি, আমাদের রিসেন্টলি ট্যারিফ নিয়ে যে ঝামেলাটা হচ্ছে, তাতে আমরা তো হয়তো বাণিজ্যিকভাবে এটা সলভ করতে পারবো না। আমেরিকা রেদার আমাদের কাছ থেকে কিছু সিকিউরিটি ইস্যু আমরা অ্যাড্রেস করি, সেটা চাইছে, সেই কারণে হয়তো এগুলো আরো বেশি ডালপালা মিলছে আর কি। ডক্টর রাকিব, আপনার কাছে জানবো, এই যে বাংলাদেশের উপর শুল্ক চাপিয়েছে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি, এটি আসলে কি কোনো সক্ষতার লক্ষণ, নাকি আমাদের বন্ধুত্বটা হঠাৎ করে একটু হয়ে গেল, বিলীন হয়ে গেল? দেখুন, আসলে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে খুবই আনপ্রেডিক্টেবল একজন শাসক, এবং তিনি আগের পিরিয়ডটা করেছেন, এই পিরিয়ডে করেছেন, তার একমাত্র উইপন হচ্ছে আসলে ট্যারিফ। এবং ট্যারিফ করতে গিয়ে সে আসলে মূলত চীন ঠেকানো, আমরা আগে দেখতাম চীন রাশিয়াকে ঠেকানো, আবার আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলো এটাতে এফেক্টেড হচ্ছে। আপনি দেখুন, বাংলাদেশের জন্য প্রথমে 37% ট্যারিফ ধার্য করা হয়েছিল, 90 দিন এটা স্থগিত থাকলো, তারপর এর মধ্যে নেগোসিয়েশন চলে আমাদের 35%, মাত্র 2% কমেছে। তো এখনও আবার বলা হচ্ছিল যে এটা নিয়ে নেগোসিয়েশন চলতেছে, কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে কি, মানে স্ট্র্যাটেজিক এবং হচ্ছে মিলিটারি, এগুলো নিয়ে আপনার গোপন চুক্তি থাকতে পারে। কিন্তু এই প্রথম আমরা দেখলাম যে আমাদের বাণিজ্য উপদেষ্টা বলছে যে এখানে যে চুক্তি বা শর্তগুলো দেওয়া হলো সেগুলো কখনো প্রকাশ করা যাবে না। এর মধ্যে 21 পাতার একটা চিঠি মানে ফাঁস হয়েছে, যে চিঠিতে আমরা দেখতে পেলাম যে আমেরিকা আমাদের অনেক জায়গায় হাত পা বেঁধে দেওয়ার ব্যবস্থা, মানে বিশেষ করে চীন ঠেকাও, চীন থেকে কেনা যাবে না, ওই কেনা যাবে না, অনেক কিছু তার থেকে কিনতে হবে, এটা করতে হবে, ওইটা করতে হবে, এবং প্রত্যেকটা সেক্টরে। আপনার শুধুমাত্র বাণিজ্যের ক্ষেত্রে একটা মিলিটারি না, আপনার এখানে ফার্মাসিউটিক্যাল, কৃষি, এগ্রিকালচার, অনেক আইটি, অনেক কিছু এটার সাথে জড়িত। কিন্তু এই মুহূর্তে আমরা যেটা মনে করি, দেখুন আসলে ট্রাম্প এর সাথে আমাদের কিন্তু টোটাল সম্ভবত এক্সপোর্টের মার্কেট $75-76 বিলিয়ন, তার মধ্যে চীন থেকে আমরা আমদানি করি $26 বিলিয়ন মতো। তো আমরা আমেরিকা থেকে আসলে যেগুলো আমদানি করার মতো পণ্য, অলরেডি আমরা কিছু পণ্য আমদানি করি, আমরা সয়াবিন করি, আমরা হচ্ছে আপনার কটন করি। তো এখন আমেরিকা থেকে এইগুলো করতে গেলেও কিন্তু সে দূরত্বের কারণে এবং যানবাহনের কারণে এটা কিন্তু খরচটা অনেক বেড়ে যায়, এবং আমাদের প্রাইভেট সেক্টরগুলো কিন্তু এটার জন্য তারা কিন্তু অ্যাফোর্ডেবল না, হ্যাঁ, ওই পর্যায়ে। তো সেক্ষেত্রে যদি আপনি এটা ট্যারিফ বাড়াতে, ওদের সাথে যদি আপনি বাণিজ্য বাড়াতেও চান, তো সেক্ষেত্রে ধরেন প্রাইভেট সেক্টর কিন্তু আপনি প্রাইভেট সেক্টর জোর করতে পারবেন না। সুতরাং সরকারি পর্যায়ে 3টি জায়গায় করতে পারে। একটি হচ্ছে ধরেন তেল কেনা, অয়েল। আমরা কিন্তু এই মুহূর্তে যে তেল কিনি, LNG, সেটা আমরা কিনি কাতার থেকে, ওমান থেকে। সম্প্রতি আমাদের ব্রুনাইয়ের সাথে চুক্তি হয়েছে। আর এর বাইরে যদি আপনি কটন কেনেন, কটন কিন্তু মানে সেম মানের কটন আশেপাশে অনেক দেশে পাওয়া যায় টেক্সটাইল ইন্ডাস্ট্রি থেকে। আর একটা জিনিস মূলত আমরা যেটা মনে হয় যে সেটা হচ্ছে কি, ধরেন আমেরিকা আসলে কিছু বিমান, মানে তাদের বোয়িং বেচা কেনার ধান্দা করতেছে, বা এটা দিয়ে করতে পারে। অলরেডি কিন্তু আজকে সরকার ঘোষণা দিয়েছে যে আপনার বছরে 7 লাখ টন তারা গম কিনবে। গম কেনার চুক্তি এখানে কথা বলা হয়েছে, 7 লাখ, 5 বছরে ধরে তারা বছরে 7 লাখ টন গম কিনবে। এক্ষেত্রে ধরেন এটা করে, এগুলো আগে করতে পারতো, কিন্তু আমাদের সরকার কেন যেগুলো করলো না। তো এই জাতীয় কিছু প্রস্তাব আমেরিকাকে দিয়ে হয়তো ট্যারিফটা কমানো সম্ভব। আমরা অলরেডি দেখেছি যে ভারত সম্ভবত 11.11% তারা নিয়ে আসবে। তো বাংলাদেশের ক্ষেত্রে সাথে যদি তারা এরকম কিছু নেগোসিয়েশন করে এটাকে 15-20% যদি আনতে পারে, তাহলে আমি মনে করি এটা একটা মোটা দাগে সাফল্য। কারণ না হলে আমাদের সামনে একটা ইকোনমিক ডিজাস্টারের একটা বড় সংখ্যা রয়েছে আর কি।
কারণ আমাদের গার্মেন্টসটা আমরা কিন্তু এককভাবে গার্মেন্টসে সবচেয়ে বেশি আমাদের আসে ইউএসএ থেকে, এবং শুধু তাই না, আমাদের সবচেয়ে বেশি রেমিটেন্স আসে কিন্তু এখন ইউএসএ থেকে, এবং আমরা ইউএসএ প্রতি এত ডিপেন্ডেন্ট। আর আমাদের গার্মেন্টস সেক্টরটা এমন ডিপেন্ডেন্ট, আমরা আমাদের এখানে 43 লক্ষ শ্রমিক, তার মধ্যে 70% হচ্ছে নারী। তার চেয়ে বড় কথা হচ্ছে কি আমাদের এই গার্মেন্টস সেক্টরের সাথে অনেকগুলো লোকাল ইন্ডাস্ট্রি ব্যাংকগুলো জড়িত। হ্যাঁ, আমরা অলরেডি কিন্তু আমাদের 9-10টা ব্যাংক কিন্তু এমনি দুর্বল ব্যাংক। তো নতুন করে যদি আবার এই ধরনের কোনো সমস্যা আমরা পড়ে, তাহলে বাকি ব্যাংকগুলো খুব কলাপস হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং এটা একটা সামনে একটা বড় ইকোনমিক ডিজাস্টার দিয়ে যেতে পারে। আমেরিকা কি এটাকে আমাদের ওই নির্ভরতার কারণেই কি আমাদের ট্যারিফটা এত বেশি, মানে শুল্কটা এত বেশি চাপিয়েছে? আমার ধারণা এটা, দেখুন আসলে আমেরিকার এখন মেইন যে ফোকাস ডোনাল্ড ট্রাম্পের, সেটা হচ্ছে কি আসলে চীন ঠেকাও। তো আসলে এখন দেখুন এখানে চীনের সাথে এখানে বার্মা অ্যাক্ট বা আরাকান মিয়ানমার কেন্দ্রিকেরা যে ইস্যুগুলো চলতেছে, তো সেখানে ধরুন বাংলাদেশের সাথে চীনের একটা দূরত্ব তৈরি করা বা চীন থেকে সরে আনার ব্যাপারে হয়তো আমেরিকা এই ধরনের কোনো মানে পদক্ষেপ তারা নিচ্ছে, এটাই হয়তো সরকারকে চাপ দিচ্ছে। আর এক্ষেত্রে আসলে ডিলিংগুলো হয় আসলে মূলত ধরুন একটা অনির্বাচিত সরকারকে অনেক ধরনের চাপ দেওয়া যায়। হ্যাঁ, নির্বাচিত সরকারকে সে চাপ দেওয়া যায় না, এবং অনির্বাচিত সরকার এসব ধরনের ডিলিংসও সাধারণত খুব বেশি দেখা যায় না। তো সেক্ষেত্রে ধরুন আমরা যতদিন এই সরকারটা বেশি প্রলং করবে, ততদিন এই সরকার এই চাপগুলো আরও বাড়বে। তো আমরা মনে করি যে এগুলা সমস্যা কাটিয়ে ওঠার জন্য আমাদের একটা দ্রুত নির্বাচনের দিকে হাঁটা উচিত, এছাড়া আমাদের কোনো আপনিও কি একই মনে করছেন যে যুক্তরাষ্ট্রের এই মানে অধিক শুল্ক আমাদের উপর চাপিয়ে দেওয়ার রিজনটা কি হতে পারে? আসছি, তবে রাকিবের লাস্ট কথাটার সাথে খানিকটা দ্বিমত করি। সেটা হলো ট্রাম্পকে আমি একটা প্রশংসা করি, ট্রাম্পের ইমানের জোর আছে, উনি যা বলেন উনি তা করেন। এই যে লাস্ট 14টা দেশের ট্যারিফ ঠিকঠাক মতো আগের মতো রেখে দিল প্রায়, এর মধ্যে জাপান এবং সাউথ কোরিয়া আছে, তার অতি বন্ধু, ওখানে নির্বাচন, ওখানে সব ঠিক আছে, কিন্তু তারপরও তাকেও সে ছাড়ে নেই। জাপান সাউথ কোরিয়াকে যখন ছাড়ছে না, তখন বুঝতে হবে যে ট্রাম্প আসলে আমাদের নির্বাচন হয়ে গেলেও খুব বেশি ভালো কিছু হবে না। এটা হলো এক। দুই হচ্ছে, আমি রাকিবের সাথে এই জায়গায় খুবই একমত, কারণ বাংলাদেশের মানে আমাদের ট্রেড ডেফিসিট কত, আমাদের $8 বিলিয়ন আমরা ইম্পোর্ট মানে এক্সপোর্ট করি ওদেরকে, মানে আমেরিকা ইম্পোর্ট করে আমাদের কাছ থেকে, আর আমরা ইম্পোর্ট করি আমেরিকা থেকে সাকুল্যে $2 বিলিয়ন মতো। সো আপনি এটাকে ওর কাছাকাছি যাওয়া মানে আরও মানে $6 বিলিয়ন আপনি ওর কাছ থেকে ইম্পোর্ট করবেন যদি মনে করেন, আরও $4 বিলিয়ন ইম্পোর্ট বাড়াতে হয়। বেসরকারি ইম্পোর্ট আসলে 4টা জিনিস আমরা মূলত করি, সয়াবিন করি, কটন করি, আমরা লোহা করি এবং গ্যাস করি, এলএনজি আবার সরকার করে, সরকার এলএনজি কেনা বাড়াতে পারে, কিছু গম কিনছে, 7 লাখ টন গম কিনে টিনে খুব বেশি হবে না। এখন বোয়িং আপনি বিমানের যন্ত্রাংশ কিনবেন, বিমান আবার কিনতে হবে, হতে পারে আমাদের হয়তো চাহিদা আছে, আমরা এয়ারবাস থেকে কেনার আলোচনা করছিলাম শেখ হাসিনার সময়, এটা এখন বোয়িংয়ে গেল, আমরা যদি কি আবার যুদ্ধাস্ত্র কিনবো, সেটা যদি করি ওর সাথে আবার সামরিক চুক্তি আছে, বিশেষ করে জিসমিয়া চুক্তি সাইন করতে হবে। সো অনেক জটিল ব্যাপার। সো আমেরিকা, আমি যেটা ধারণা করি, আমেরিকা বুঝতে পারছে যে আমরা ট্রেড দিয়ে আসলে এই নেগোসিয়েশন করতে পারবো না। আমি যতই সরকারি পর্যায়ে এলএনজির পুরোটাও যদি ওখান থেকে কিনি, আমরা যদি প্রচুর গম কিনি সরকারি পর্যায়ে থেকে, আর আমরা প্রাইভেটগুলোতে তো অলরেডি 0 ট্যারিফ ছিল, কটন এবং সয়াবিনে 0 ছিল, লোহা এবং এলএনজিতে 4 আর 5% ছিল, এটা তেমন কোনো ট্যারিফ, এটাকে 0 করলে এটা অনেক বেড়ে যাবে না। তাহলে আমেরিকা এটার বিনিময় হিসাবে আমার ধারণা কোনো সিকিউরিটি ইস্যু সে চাইবে এটা করতে। বিশেষ করে আমেরিকা থেকে ফিরে রেল যে উপদেষ্টা আছেন, জ্বালানি উপদেষ্টা আছেন, তিনি কিন্তু ক্লিয়ারলি বলেছেন আমেরিকা বাংলাদেশের সাথে একটা ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট করতে চায়, যার মধ্যে সিকিউরিটি খুব সিরিয়াসলি আছে, স্ট্র্যাটেজি খুব সিরিয়াসলি আছে। এর মানেই হলো আসলে চায়না কন্টেইনমেন্টের জন্য ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে বাংলাদেশের ঢোকা, অস্ত্র কেনা, মিয়ানমারের ক্ষেত্রে বাংলাদেশের যে জিনিস আমেরিকাকে দিতে পারে সেগুলো নিয়ে তারা ট্রেড অফ করবে সম্ভবত। এটাই হলো মূল কারণ, চাপ দিয়ে চায়না থেকে সরিয়ে আনা, প্লাস চায়নাকে কন্টেইন করার জন্য বাংলাদেশকে আমেরিকার সাথে কাজ করতে রাজি করানো। আজকে আমরা যত আলোচনাই করি, আমরা কিন্তু ঘুরে ফিরে আমাদের মাথার মধ্যে আবার সেই উত্তরার মাইলস্টোন কলেজের ঘটে যাওয়া ঘটনাটাই আমাদের মাথায় আসছে। আমি আবারও একটু ওই আলোচনায় একটু যদি ফিরতে চাই, এখন এই মুহূর্তে বাচ্চাগুলোর যে শঙ্কা অবস্থায় আছে, আসলে এদের মধ্যে কত % শঙ্কামুক্ত হতে পারে বলে ধারণা করছেন, যেহেতু আমাদের ইনফ্রাস্ট্রাকচার বলছেন, জরুরি ইনফ্রাস্ট্রাকচার বা জরুরি ব্যবস্থাগুলোরও স্বল্পতা আছে? দেখুন আসলে এটা সামনাসামনি দেখলে হয়তো ভালো, তো আমরা তো আসলে মিডিয়া, সোশ্যাল মিডিয়ার থ্রুতে দেখলাম। দেখুন আসলে এখানে আমি যেটা বললাম, যে বাচ্চাগুলো ধরুন শ্বাসনালী পড়ে গেল বা শরীরের একটা মেডিকেল সায়েন্সের কথা আছে যে যাদের বার্ন পেশেন্টদের ক্ষেত্রে রুলস অফ 9, তো রুলস অফ 9 যে কত % পড়ে গেল, সুপারফিশিয়াল, ইন ডেপথ, ইন্টারনাল অর্গানও কতটুকু ইফেক্টেড হলো, তো সেটা আসলে পরিমাপ করে আসলে বলাটা খুব কঠিন, কিন্তু না দেখে বলাটা খুব কঠিন। কিন্তু দেখুন এই মুহূর্তে যেটা মনে হচ্ছে যে হতাহতের সংখ্যা অনেক বাড়বে, এটা আসলে ঠেকানোর কোনো উপায় নেই। কারণ হচ্ছে কি দেখুন যে ধরনের ড্যামেজ হয়ে গেছে এবং যে ধরনের
মানে আক্রান্ত সংখ্যা বাড়তেছে এবং ইনজুর্ড সংখ্যা, তো সেটা আসলে আমাদের ইনফ্রাস্ট্রাকচারে, আমাদের কিন্তু ডাক্তার সংকট নেই, হ্যাঁ, তো আমাদের অনেকগুলো বার্ন ইনস্টিটিউট রয়েছে এই মুহূর্তে বাংলাদেশে। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের বাইরে, যেটা ঢাকা মেডিকেলে, সেটার বাইরে আরও 5টা সরকারি বার্ন ইনস্টিটিউট রয়েছে। তো সেই জায়গা থেকেও সেগুলো কিন্তু প্রতুল জায়গা রয়েছে, হ্যাঁ, বা সেই সেট আপ কিন্তু রয়েছে, কিন্তু হলেও কিন্তু যারা হতাহতের ঘটনা বা পুড়ে যাওয়ার ঘটনা, তা তো পুড়ে গেল। এখন সে জায়গা থেকে আসলে এটা মানে আমি খুব আশঙ্কা দেখতেছি যে হতাহতের সংখ্যা হয়তো 100 ছাড়িয়ে যেতে পারে, এটা আমার আশঙ্কা। জি জি, ডক্টর জাহিদ, আমি আপনার কাছ থেকেও একই ব্যাপারে একটু জানতে চাইবো যে আমরা আসলে এই মুহূর্তে কি কি পদক্ষেপ নিতে পারি? আমাদের খুব বেশি কিছু নেওয়ার নেই। যেমন ধরুন বার্নের পেশেন্ট সম্পর্কে যেটা বললাম, আমাদের অভাব আছে, আমাদের ফ্যাসিলিটিসের অভাব আছে, তারপরও মানে টপ উন্নত দেশের পর্যায়ে নেই। কিন্তু বার্ন পেশেন্টদের ক্ষেত্রে একেবারে মেডিকেলের টেক্সট বুকগুলোতে লেখা আছে আপনার কতগুলো অ্যাসেসমেন্ট হবে, অ্যাসেসমেন্টের পর তেমন কোনো প্রসেস আসলে কাজ করে না যে এদেরকে বাঁচানো যাবে, এই সম্ভাবনা থাকেই। সুতরাং আমাদের কিছু আমরা চেষ্টা করব, কিন্তু সব কিছুর পরও আসলে আমরা এটিকে একটা দুর্ঘটনা বলছি, কিন্তু দুর্ঘটনা, এই ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য আমরা শুরুতে ওই যে কতগুলো আলোচনা ছিল, সেটা হচ্ছে আমাদের রাকিব উল্লেখ করেছেন যে আমাদের একটা প্রশিক্ষণ বিমান, কোথায় আমরা প্রশিক্ষণ মানে প্রশিক্ষণ বিমানের কারণটাই কিন্তু এটা কতটুকু আওতার মধ্যে স্কুল কলেজ বা কিভাবে থাকবে। কিন্তু তার চাইতে জরুরি কথা আমি শুরুতে যে কথা বলেছি, প্রশিক্ষণ বিমানের প্রশ্ন না, আমাদের এই বিমানগুলোর যে পরিস্থিতি, যে অবস্থা, এগুলোতে সবচেয়ে ট্রেইনড পাইলটও এই রকম বিমান দিয়ে দুর্ঘটনার শিকার হতে পারেন। এটা খুব দ্রুত বাংলাদেশ এটা করতে। আরেকটা কথা একটু বলে রাখা জরুরি, বাংলাদেশে যখনই সামরিক বাহিনীর পেছনে খরচের আলাপ আসে, বিশেষ করে আমরা যখন যুদ্ধাস্ত্র সংগ্রহ করব, আমাদের দেশেরই কিছু মানুষজন খুবই শোরগোল করেন যে আমরা কেন এটা খরচ আমরা তো করছি। শুধু সামরিক বাহিনী না, আমরা কিন্তু স্বাস্থ্য খাতেও দেখলাম একদম ঘাটতি আছে। আমি বলছি, আমরা যেহেতু এটার কথা বলছি, আমাদের এই মানে এত না হয় আমাদের একটা ভয়ঙ্কর ঘটনা ঘটলো, কিন্তু আমরা একটা খুবই কনফ্লিক্টিং পৃথিবীতে এখন বসবাস করি, খুবই কনফ্লিক্টিং পৃথিবী, এবং সামনের পৃথিবী খুবই ভলেটাইল হয়ে উঠছে, এবং আমাদের এই জোন হয়ে উঠছে একেবারে এটার মূল জায়গা, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, চায়না কন্টেইনমেন্ট। ইভেন মিয়ানমারের সাথে আমাদের একটা যুদ্ধ লেগে গেলে আর উই প্রিপেয়ার্ড এনাফ, আমার সন্দেহ আছে। সেজন্যই বলছি, আমি ভারতের কথা বাদই দেই। সুতরাং আমাদের এই জিনিসগুলো খুব দ্রুত করতে হবে, কারণ আমরা যাতে কোনো রকম, শুধুমাত্র এটা রাষ্ট্রের সম্পদ খরচ না, মানুষের জীবন না, সব দিকে লস, একটা ভীষণ খরচ করে ট্রেন পাইলট আমরা এই ধরনেরই আশাবাদ ব্যক্ত করছি। ডক্টর জাহিদ এবং ডাক্তার রাকিব, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ।